তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। আপনাদের রিকোয়েস্টে ফাইনালি আমরা নিয়ে আসলাম ডার্কের সিজন 2। ডার্কের সিজন 1 আমরা অলরেডি আপলোড করে দিয়েছি। যারা সেটা এখনও দেখেননি তারা প্লিজ ডেসক্রিপশনের লিঙ্ক থেকে সেটা গিয়ে আগে দেখে আসুন, কারণ যদি আপনি সেটা না দেখেন তাহলে এইটার আগা মাথা কিছুই বুঝতে পারবেন না। আমি এই পুরোটা সময় কি বকবক করব সেটা আপনি কিছুই বুঝতে পারবেন না, সব কিছু আপনার মাথার উপর দিয়ে চলে যেতে পারে। সো এই জন্য সেইটা দেখা খুবই ইম্পর্টেন্ট। সেটা আগে দেখে আসুন, তারপরে এটা দেখবেন। অ্যান্ড যেমনটা আমরা জানি প্রত্যেকটা সিরিজের সিজন 2টা সিজন 1-এর একেবারে শেষ থেকে শুরু হয়। সো এইটাও ব্যতিক্রম কিছু না, এইটাও আগের সিজনেরই শেষ থেকে শুরু হবে। সো এই জন্য সিজন 1 দেখাটা খুবই ইম্পর্টেন্ট। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। 21 জুন 1921 সাল। আমরা দেখতে পারি এখানে ছোট নোয়াকে, যে কিনা এই গর্তটাকে জঙ্গলের মধ্যে বানাচ্ছিল, যেই গর্তটাই ভবিষ্যতে একটা মিস্টেরিয়াস গর্ত হয়ে যাবে, আর এইটাকে সবাই টাইম ট্রাভেল করার জন্য ইউজ করবে। এখানে তার সঙ্গে তার একটা পার্টনারও ছিল। তবে একটু পরেই গুহা থেকে বের হয়ে ছোট নোয়া তার পার্টনারকেই খুন করে ফেলে। আসলে নোয়ার মতে তাদের প্রফেসির উপরে এখন আর তার পার্টনারের বিশ্বাস নেই, মানে তাদের যে ভবিষ্যৎবাণী সেটার উপরে এখন আর তার পার্টনার বিশ্বাস করে না। আর পরবর্তীতে এই সমস্ত ব্যাপারগুলোতে যখন নোয়া একটু গিল্টি ফিল করে তখন সে চলে আসে চার্চে মাপ চাওয়ার জন্য। তবে তখন তার সঙ্গে মিট করতে বড় নোয়া চলে আসে, আর সে এসে তাকে এটা বুঝিয়ে বলে যে তুমি যেটা করেছো সেটা সম্পূর্ণ ঠিক করেছো, আর ভবিষ্যতেও তুমি এমনটাই করবে, তোমার মন যেটা বলবে সেইটাই করার ট্রাই করবে। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে আসলে তারা সবাই সিগমান্ডুস নামের সিক্রেট একটা গ্রুপের মেম্বার, আর এই টাইম ট্রাভেলের যেই ব্যাপারটা চলছে এই জিনিসটা সিগমান্ডুস নামের সেই গ্রুপই কন্ট্রোল করে। এরপর আমরা দেখতে পারি সিগমান্ডুস গ্রুপের লিডার অ্যাডাম নোয়াকে তার কাছে ডেকে পাঠায়, আর পরবর্তীতে তাকে তার পরবর্তী মিশনের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য বলে। আসলে আমরা জানতে পারি অ্যাডামের প্রফেসি মতে 27 জুন 2020 সালে বিশাল বড় একটা ধামাকা হবে, মানে একটা কেয়ামত টাইপের কিছু হয়ে যাবে, যেখানে অনেক মানুষের মৃত্যু হয়ে যাবে। তবে এই সমস্ত ব্যাপারগুলোর পরে দুনিয়াটা আবারও রিসেট হয়ে যাবে, আর সমস্ত কিছু আবারও ঠিক হয়ে যাবে। আর আমরা জানতে পারি এই গল্পের শুরু থেকে যা কিছুই হচ্ছিল, এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু দেখলাম সেই সমস্ত কিছু হচ্ছিল শুধুমাত্র এই কেয়ামতের প্রিপারেশন নেওয়ার জন্য। আর এরপর আমরা দেখতে পারি অ্যাডাম ক্লাউডিয়ার একটা ডায়েরি নোয়াকে দেয়, আর বলে যে এই ডায়েরির মধ্যে কিছু পৃষ্ঠা মিসিং আছে, সো এই পৃষ্ঠাগুলো খুঁজে বের করো। এদিকে 21 জুন 2020 সালে ক্লাউসন নামের একটা পুলিশ অফিসার এসে শার্লেটের টিমের মধ্যে জয়েন করে। আসলে সেই সমস্ত ব্যাপারগুলো তারা সবাই মিলে ইনভেস্টিগেশন করার ট্রাই করছিল। আর এখন আমরা জানতে পারি যেই বাচ্চারা গায়েব হয়েছে তাদের সঙ্গে পুলিশরা উলরিক, জোনাস এবং হেলগেকেও খুঁজে বের করার ট্রাই করছিল, কারণ তারাও হঠাৎ করেই কোথায় যেন গায়েব হয়ে গেছে। এদিকে বার্থোস আর মার্থারও ব্রেকআপ হয়ে যায়। এই জন্য বার্থোস প্রচণ্ড রাগের মাথায় এসে এখন তার সমস্ত ফোকাস নোয়ার উপরে নিয়ে আসে, মানে নোয়া যা বলছে সে তার চার্লির মতো সমস্ত কিছু ফলো করছে। আর এই ফাঁকে ক্যাটরিনাও গিয়ে সন্দেহ করে গুহার মধ্যে খোঁজাখুঁজি করা শুরু করে, তবে অনেক খোঁজাখুঁজির পরেও সে এখানে কিছুই পায় না। আর এদিকে অ্যাডাল জোনাস চলে আসে তার মা হেনার সঙ্গে মিট করতে, আর তার মা হেনাকে সে সমস্ত সত্যিগুলো বলে দেয়, মানে সে কোথা থেকে এসেছে, কেন এসেছে, কি করতে চায়, সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার করে বলার ট্রাই করে। আর এদিকে আমরা এই ব্যাপারটাও জানতে পারি যে সেই ট্রান্সজেন্ডার প্রস্টিটিউট আসলে ছিল বেনির ভাই, আর এই জন্যই সে সেই ট্রাকটাকে এনে, মানে সেই রেডিয়েশনওয়ালা ট্রাকটাকে এনে জঙ্গলের এই জায়গাটাতেই লুকিয়েছিল। আর পরে আমরা দেখতে পারি টরম্যানের সাহায্যে আলেকজান্ডার সেই ব্যারেলগুলোকে এনে একটা গোপন জায়গার মধ্যে লুকিয়ে ফেলে, যাতে করে কেউ আর এটাকে খুঁজেই বের করতে না পারে। এদিকে ছোট এলিজাবেথ যখন টাইন হাউসের শপের মধ্যে আসে তখন এখানে সে একটা পিকচার দেখতে পারে, আর এই পিকচারের মধ্যে সে স্পষ্ট নোয়াকে চিনে ফেলে। আর এটা দেখার পরে পিটার দ্রুত শার্লেটকে কল দিয়ে গুহার মধ্যে আসার জন্য বলে, আর যখন শার্লেট গুহার মধ্যে আসে তখন সে তাকে সেই পিকচারটাকে দেখায়। এদিকে 2053 সালে জোনাস 27 জুন 2020 সালে আসা কিয়ামত সম্পর্কে জানতে পারে, আর আমরা জানতে পারি জোনাসকে এখানে যারা বন্দি করে রেখেছে তাদের লিডার হচ্ছে গিয়ে অ্যাডাল এলিজাবেথ, মানে সেই ছোট্ট বাচ্চাটা যে কিনা কোনো রকমে সেই কিয়ামত থেকে বেঁচে গিয়েছিল। আর এগুলো জানার পরে জোনাস এটা সিদ্ধান্ত নিয়ে ফেলে যে সে যেই কোনো ওয়েতে সেই কিয়ামতটা হওয়া থেকে আটকে ফেলবে, মানে এত মানুষের মৃত্যু হওয়া থেকে, পৃথিবীর ডিস্ট্রয় হওয়া থেকে সে আটকে ফেলবে। তবে এইটা করার জন্য তাকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মধ্যে যেতে হবে। তবে এলিজাবেথ এখানে যে নিয়মটা বানিয়েছে সেটার জন্য যদি কেউ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মধ্যে ঢোকার ট্রাই করে তাহলে তাকে সোজা ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। তবে এই সমস্ত ব্যাপারগুলোকে উপেক্ষা করে জোনাস সোজা সেই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মধ্যে ঢুকে পড়ে, আর সে তার সামনে গড পার্টিকেলের বড় একটা টুকরো দেখতে পারে। এদিকে 1987 সালে বৃদ্ধ ক্লাউডিয়া এসে জোয়ান ক্লাউডিয়ার সঙ্গে মিট করে, আর তাকে সমস্ত ব্যাপারগুলো বলে ওয়ার্নিং দেওয়ার ট্রাই করে। সে তাকে বলে যে আমি তোমার ঘরের কাছে একটা টাইম মেশিন লুকিয়ে রেখেছি, তোমাকে সেই টাইম মেশিনটার ইউজ করে যেই কোনো ওয়েতে সময়ের উল্টো সাইডে গিয়ে সিগমান্ডুস গ্রুপ এবং অ্যাডামকে তার মিশন থেকে আটকাতে হবে, যাতে করে তারা কোনোভাবেই তাদের মিশনে সফল হতে না পারে।
এদিকে বৃদ্ধ ইগন জানতে পারে তার ক্যান্সার হয়েছে। তবে 1953 সালে তার সাথে যেই ঘটনাটা হয়েছিল, মানে যে কেসটা সে হ্যান্ডেল করছিল, সেই জিনিসটা সে এখন পর্যন্ত ভুলতে পারছিল না, কারণ এই জিনিসটা তার মনের মধ্যে একটা বড় ইম্প্যাক্টের সৃষ্টি করেছে। এই জন্য ইগন আবারও তার রিসার্চ করা শুরু করে, আর হেলগের সঙ্গে কথাবার্তা বলার পরে ফাইনালি সে কনফার্ম হয়ে পাগলাকারোতে ভর্তি হওয়া বৃদ্ধ উলরিকের সঙ্গে গিয়ে মিট করে। তবে উলরিক তাকে কোনো সাহায্য তো করতে চাই না, বরং সে তাকে অপমান করে সেখান থেকে পাঠিয়ে দেয়। সে বলে যে তাদের গেমটা তুই এখনও বুঝতে পারিসনি। এদিকে 2020 সালে ক্লাউসন এবং শার্লেট সোজা গিয়ে রেগিনার সঙ্গে মিট করে। আসলে তারা কেসটার ইনভেস্টিগেশন করার জন্যই তার সাথে এসে মিট করেছে, কারণ গায়েব হওয়ার আগে একেবারে শেষ মুহূর্তে উলরিক এসে তার সঙ্গেই মিট করেছিল। আর এখানে রেগিনা তাদেরকে সেই অদ্ভুত লোকটা মানে অ্যাডাল জোনাস সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার করে জানিয়ে দেয়। আর যখন শার্লেট গিয়ে অ্যাডাল জোনাসের রুমের মধ্যে তল্লাশি করে, তখন এখানে সে একটা বইয়ের পৃষ্ঠা পেয়ে যায়, যেই বইটা কিনা তার দাদা H.G. টাইনহাউস লিখেছিল। আসলে আমরা জানতে পারি টাইনহাউসই ছোটবেলা থেকে শার্লেটকে পেলে পুষে বড় করেছে, তবে সে কোনোদিনও তার বাবা মা সম্পর্কে তাকে বলেনি, মানে তার বাবা মা কারা বা কোথায় ছিল এই সম্পর্কে তাকে কোনো তথ্য কোনোদিন সে দেয়নি। এখন এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে, কারণ সামনে গল্পতে গিয়ে এই জিনিসটা একটা বড় ইম্প্যাক্টের সৃষ্টি করবে, মানে এই জিনিসটা আপনাকে আরও বেশি কনফিউজ করে দেবে। আমরা জোনাসের ফ্যামিলিতে যতটা না কনফিউজ হয়েছি, শার্লেটের ফ্যামিলি আপনাকে আরও বেশি কনফিউজ করে দিবে। আর এদিকে অ্যাডাল জোনাস তার মা হেনাকে টাইম ট্রাভেল সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার করে বলে দেয়, আর এরপরে তাকে নিয়ে টাইম ট্রাভেল করে 1986 সালে গিয়ে মাইকেলের সমস্ত সত্যিটাও তাকে দেখিয়ে দেয়। আর এগুলো দেখার পরে তো তার মা পুরোপুরি শক্ট হয়ে গিয়েছিল। এদিকে 2053 সালে জোনাস ক্লাউডিয়ার ভয়েস মেসেজের মাধ্যমে এই ব্যাপারটা জানতে পারে যে যেই বিশাল বড় গড পার্টিকেলটা সে দেখতে পেয়েছে, সেটাকে যদি ভালো করে স্টেবিলাইজ করা যায়, তাহলে সেটার মাধ্যমে সে যেই কোনো জায়গায় টাইম ট্রাভেল করতে পারবে। তবে এটাকে ভালো করে স্টেবিলাইজ করার জন্য তার জেনারেটরের দরকার পড়বে, আর জেনারেটর চালানোর জন্য তার ফিউলের দরকার পড়বে। আর এই জন্য জোনাস সোলজারদেরকে ফাঁকি দিয়ে জেনারেটর চালানোর মতো ফিউল ট্যাঙ্ক থেকে চুরি করে ফেলে। তবে যতক্ষণে সেই ফিউল নিয়ে আবারও নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মধ্যে ঢুকতো, তার আগেই এলিজাবেথ আর তার লোকজন এসে তাকে অ্যারেস্ট করে ফেলে আর তাকে সোজা ফাঁসিতেই ঝুলিয়ে দেয়। তবে পরবর্তীতে এলিজাবেথ তার উপর একটু দয়া দেখায় আর তাকে না মেরে জীবিত রেখেই বন্দি করার সিদ্ধান্ত নেয়। তবে এই ফাঁসির জন্য তার গলার মধ্যে একটা পার্মানেন্ট চিহ্নই হয়ে যায়। এখন এই চিহ্নর ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে, কারণ এইটাও সামনে একটা বিগ রোল প্লে করবে। তবে পরে আমরা দেখতে পারি জোনাস এলিজাবেথের পার্টনার সিনথিয়াকে পটিয়ে কোনো রকমে সেখান থেকে নিজেকে ফ্রি করে ফেলে, আর তাকে নিয়ে সোজা চলে আসে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মধ্যে। আর সে যেই ফিউলগুলো চুরি করেছিল, সেগুলোর মাধ্যমে সে জেনারেটরটাকে অনও করে দেয়। আর যখনই গড পার্টিকেলটা স্টেবল হয়ে যায়, তখন জোনাস সোজা সেটার মধ্যে চলে যায়। এদিকে 1954 সালে 7 মাস মিসিং থাকার পরে ফাইনালি হেলগে আবারও তার বাসায় ব্যাক করে আর তার ফ্যামিলির সবার সঙ্গে মিট করে। আসলে আগের সিজনের শেষের দিকে যখন হেলগে টাইম ট্রাভেল করে 1986 সালে চলে গিয়েছিল, তখন সে নোয়ার সাথে মিলে এই পুরো 7টা মাস তার সেই টাইম ট্রাভেলওয়ালা চেয়ারটা নিয়ে কাজ করেছিল। এই জন্যই 7 মাস পরে সে আবার এখানে ব্যাক করতে পেরেছে। তবে আসলে হেলগে তার ফ্যামিলির কাউকে এটা বলতে চাইছিল না যে সে কোথায় ছিল, কোথায় গিয়েছিল, কিভাবে সে ব্যাক করলো। সে কারোর সাথে কোনো কথাই বলতে চাইছিল না, সে শুধু নোয়ার সঙ্গে কথা বলতে চাইছিল। এই জন্য পরবর্তীতে নোয়া এখানে এসে তার মাকে এবং তাকে বুঝিয়ে তার রিকভার হওয়াতে তাকে সাহায্য করে। আর এদিকে আমরা দেখতে পারি ইগনের ওয়াইফ ডরিস এবং উলরিকের গ্র্যান্ডমাদার অ্যাগনেসের মধ্যেও একটা এফআইআর শুরু হয়ে যায়, মানে লেসবো এফআইআর আর কি। এখন এই ব্যাপারটা একটু মনোযোগ দিয়ে শোনার ট্রাই করুন। আসলে আমরা জানতে পারি অ্যাগনেস এবং নোয়া হচ্ছে আপন ভাই বোন। তারা দুজনেই সিগমান্ডুস এবং অ্যাডামের জন্য কাজ করতো। তবে এই সিক্রেট গ্রুপটার মধ্যে কাজ করার সময় কোনো একটা কারণে অ্যাগনেস কোনো একটা নিয়ম ভঙ্গ করে ফেলে, এই জন্য অ্যাডাম তাকে সেই গ্রুপ থেকে বের করে দেয়। কিন্তু এখন অ্যাগনেস যেই কোনো ওয়েতে চাইছিল এই গ্রুপের মধ্যে আবারও জয়েন করতে। হ্যাঁ, আপনি যেটা গেস করেছেন সেটাই, আসলে উলরিক আর নোয়া হচ্ছে গিয়ে আপন রিলেটিভ। আর এরপরে বৃদ্ধ ক্লাউডিয়া জোয়ান অ্যাগনেসের সঙ্গে মিলে সিগমান্ডুস গ্রুপের লাস্ট সাইকেল মানে সেই কিয়ামত সম্পর্কে বলা শুরু করে আর তাকে সমস্ত ব্যাপারগুলো বুঝিয়েও বলে। তবে এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে অ্যাগনেস সোজা চলে আসে নোয়ার কাছে আর তার সঙ্গে এই সমস্ত ব্যাপারগুলো শেয়ার করে তার সাথে সে একটা সিক্রেট ডিলও করে। আসলে সে নোয়াকে বৃদ্ধ ক্লাউডিয়ার অ্যাড্রেসও দিবে আর তার যে মিসিং ডায়েরির পেজগুলো আছে সেগুলোও তাকে পাইয়ে দেবে। তবে এর বদলে যেই কোনো ওয়েতে তাকে সিগমান্ডুস গ্রুপে আবারও জয়েন করাতে হবে। আর এই ফাঁকে বৃদ্ধ ক্লাউডিয়া গিয়ে সোজা জোয়ান এগনের সঙ্গে মিট করে আর তার কাছে মাপ চেয়ে তাকে পুরোপুরি কনফিউজ করে দেয়। এরপরে এগনেসের ইনফরমেশনকে ইউজ করে নোয়া এসে বৃদ্ধ ক্লাউডিয়াকে খুঁজে বের করে ফেলে আর তাকে সোজা শুট করে মেরে ফেলে। এখানে সে তার মিসিং ডায়েরির পেজগুলো পেয়ে তো যায়, তবে এগুলো পাওয়ার পরে সে কোনোভাবেই খুশি হতে পারে না। তার চোখে মুখে আমরা একটা ভয়ঙ্কর সাপ দেখতে পারি। আসলে এই মিসিং পৃষ্ঠাগুলোর মধ্যে কী ছিল সেটা আমরা জানি না, কারণ নোয়া এটা আমাদেরকে বলে তো নেই, বরং যখন সে অ্যাডামের সঙ্গে গিয়ে মিট করেছে তখন সেই ব্যাপারটা তার সঙ্গেও শেয়ার করেনি। মানে এখানেও আমরা সাসপেসিয়াস একটা ব্যাপার দেখতে পারি।
এদিকে 1987 সালে বৃদ্ধ ইগন মিকেলের পিকচার নিয়ে আবারও গিয়ে পাগলাগরদে থাকা উলরিকের সঙ্গে মিট করে। আর এখানে উলরিককে যখনই সে মিকেলের পিকচারটা দেখায় তখন উলরিক পাগলের মতো বিহেভ করা শুরু করে। সে তাকে গলা টিপে ধরে মিকেলের অ্যাড্রেস জানার ট্রাই করে, তবে তখন আবার পাগলাগরদের মানুষজন এসে তাকে সেখান থেকে সরিয়ে ফেলে। আর আমরা দেখতে পারি বৃদ্ধ ইগন কোনো রকমে তার জীবনটা নিয়ে পালিয়ে যায়। আর এই ফাঁকে জোয়ান ক্লাউডিয়া এসে সোজা হেলগের সঙ্গে মিট করে আর তাকে সেই টাইম ট্রাভেলওয়ালা বইটা সম্পর্কে জিজ্ঞেস করে, যেই বইটা কিনা সেই তাকে গিফট করেছিল। আর পরবর্তীতে সে সেই টাইম মেশিনটার ইউজ করে সোজা 2020 সালে চলে আসে। তবে 20 সালে এসে যখন সে দেখতে পারে তার মেয়ে ক্যান্সারের সঙ্গে পাঞ্জা লড়ছে, তখন সে আর নিজেকে সামলাতে পারে না, সে পাগলের মতো কান্নাকাটি করা শুরু করে। আর এদিকে 2020 সালে হেনা, অ্যাডাল, জোনাস, ক্যাথরিনা মিলে সোজা চলে আসে পিটারের বাংকারের মধ্যে। এখানে অ্যাডাল, জোনাস তাদের সবাইকে এই টাইম মেশিন সম্পর্কে বলে আর টাইম ট্রাভেলের সমস্ত থিওরিগুলোকে বোঝানোর ট্রাই করে। এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে সবাই তো রাজি হয়ে যায়, তবে ক্যাথরিনা কোনোভাবেই তাদের কথায় বিশ্বাস করতে চাইছিল না আর সে তাদেরকে পাগল মনে করে সেখান থেকে বেরিয়ে চলে যায়। এরপরে ক্যাথরিনা সোজা স্কুলে গিয়ে পুরনো রেকর্ডগুলো চেক করা শুরু করে আর এখানে সে 1986 সালের একটা ব্যাচের মধ্যে মাইকেল মানে মিকেলের একটা পিকচার পেয়ে যায়। এইটা দেখার পরে তো সে পাগলের মতো কান্নাকাটি করাই শুরু করে। এদিকে 1986 সালে ক্লাউডিয়া 2020 সালের লাইব্রেরিতে এসে তার ফ্যামিলি সম্পর্কে নানান তথ্য বের করার ট্রাই করে, মানে তার ফ্যামিলির পাঁচ সম্পর্কে জানার ট্রাই করে। আর এখানে যখন সে ভালো করে রিসার্চ করে তখন সে দেখতে পারে 1986 সালে একবার হঠাৎ করেই ক্লাউডিয়া কোথায় যেন গায়েব হয়ে গিয়েছিল আর সেই সময় তার বাবারও মৃত্যু হয়ে গিয়েছিল। এই জন্য পরবর্তীতে যখন রেগিনা আর আলেকজান্ডার বিয়ে করে ফেলেছিল তখন আলেকজান্ডারকে সেই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের চেয়ারম্যান বানিয়ে দেওয়া হয়েছিল। আর এই সুযোগটা সদ্ব্যবহার করেই রেগিনা একটা হোটেল ওপেন করেছে। আর এই সমস্ত ব্যাপারগুলো পড়ার পরেই আমরা দেখতে পারি ক্লাউডিয়া একটু সাসপিসিয়াস হয়ে যায়। এই জন্য সে 1987 সালে আবারও ব্যাক করার সিদ্ধান্ত নেয়। এদিকে যেহেতু শার্লেট তার একটা পার্সোনাল মিশনের মধ্যে ছিল, এই জন্য তার পার্টনার ক্লাউসন টরম্যানের সঙ্গে মিলে এই ইনভেস্টিগেশন কন্টিনিউ করার সিদ্ধান্ত নেয়। এই জন্য সে আর টরম্যান মিলে সোজা চলে আসে আলেকজান্ডারের সঙ্গে মিট করতে আর তাকে নানান রকমের কোয়েশ্চেনিং করা শুরু করে। আসলে আলেকজান্ডার রেগিনাকে বিয়ে করার পরে রেগিনার সারনেম চেঞ্জ না করে তার নিজের সারনেম চেঞ্জ করে ট্রিটমেন্ট করে দিয়েছিল। যদিও এই জিনিসটা বর্তমানে অনেকেই করে, কিন্তু তখনকার সময় এই জিনিসটা এতটা কমন ছিল না। এই জন্যই ক্লাউসনের সন্দেহ হয় তার উপরে যে সে কোনো একটা গরমিল তো অবশ্যই করার ট্রাই করছে। আর যখন সে এক এক করে কোয়েশ্চেন করতে করতে তাকে বিধ্বস্ত করে ফেলে তখন ক্লাউসন ফাইনালি তার আসল নামটা জানতে পারে, যেটা ছিল আলেকজান্ডার কোলার। আর এদিকে মার্থা, ম্যাগনেস, ফ্রান্সিসকা আর এলিজাবেথ তাদের পার্সোনাল ইনভেস্টিগেশন করার জন্য সোজা সেই গুহার মধ্যে চলে আসে, যেখানে তারা বার্থোসের সঙ্গে মিট করে। আর যখন বার্থোসের কাছে পাওয়ার টাইম ট্রাভেল মেশিন সম্পর্কে তারা তার কাছে জিজ্ঞেস করে তখন বার্থোস এটার কোনো অ্যান্সারই দিতে চাইছিল না। এই জন্য তারা তাকে আচ্ছা রকম করে ধোলাই করে তার হাত পা বেঁধে তাকে সেখানে রেখে দিয়ে বেরিয়ে চলে যায়। এদিকে 2053 সালের এলিজাবেথও তার পার্টনারকে সেই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে বের হওয়ার সময় দেখে ফেলে। আর এইটা দেখার পরে সে এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এখন তার পার্টনারও এই ব্যাপারটা জেনে গিয়েছে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মধ্যে আসলে কি আছে, মানে সেই গড পার্টিকেল সম্পর্কে জেনে গিয়েছে, যেটা কিনা এতদিন পর্যন্ত তাদের সবার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল। এদিকে যখন জোনাস 1921 সালে চলে আসে তখন সে এই ব্যাপারটাতে পুরোপুরি শক্ট হয়ে যায় যে সেই গড পার্টিকেলটা তাকে সোজা 1921 সালে পাঠিয়ে দিয়েছে। এখানে সে ছোট নোয়া এবং তার বোন ছোট এগনেসের সঙ্গে মিট করে। এগুলো দেখার পরে সে পুরোপুরি পাগলের মতো হয়ে গিয়ে দৌড়ে সেই গর্তের মধ্যে গিয়ে আবারও টাইম ট্রাভেল করার ট্রাই করে, তবে তার এই চেষ্টাটা পুরোপুরিভাবে ব্যর্থ হয়। আর যখন সে গর্ত থেকে বাইরে বেরিয়ে আসে তখন নোয়া তাকে এটা ক্লিয়ার করে জানিয়ে দেয় যে এই রাস্তাটা বানাতে এখনও 32 বছর সময় লাগবে। এরপরে ছোট নোয়া জোনাসকে নিয়ে সোজা চার্চে চলে আসে আর তাকে মিট করিয়ে দেয় জোয়ান, নোয়া এবং অ্যাডামের সাথে। আর এখানে অ্যাডাম জোনাসের মাথার উপরে বিশাল বড় একটা বোম ব্লাস্ট করে, যেটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। এখানে অ্যাডাম তার কলারের বোতাম খুলে তার গলাটা দেখায়, যেখানে আমরা একটা দাগ দেখতে পারি। এইটা ঠিক তেমনই একটা দাগ যেমন দাগ এখন জোনাসের গলায় আছে। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আসলে অ্যাডাম আর অন্য কেউ না, এটা হচ্ছে গিয়ে বিদ্যুৎ জোনাস, যে কিনা একটা সময় সিগমান্ডোস গ্রুপে গিয়ে জয়েন করবে আর পরবর্তীতে সিগমান্ডোস গ্রুপের লিডার হয়ে উঠবে। মানে এতক্ষণ আমরা যাকে হিরো মনে করছিলাম আর যাকে ভিলেন মনে করছিলাম তারা দুজন ছিল আলাদা আলাদা ব্যক্তি, কিন্তু এখন আমরা জানতে পারলাম হিরো আর ভিলেন হচ্ছে গিয়ে একই পার্সন। এদিকে 1987 সালে সোজা ক্লাউডিয়া চলে আসে তার বাবা ইগনের সঙ্গে মিট করার জন্য আর তাকে তার সঙ্গে তার বাসায় যাওয়ার জন্য বলে। সে আসলে চিন্তা করছিল যদি সে এমনটা করে ফেলে তাহলে হয়তোবা ইগনের মৃত্যুটা কোনো রকমে সে আটকাতে পারবে। এদিকে পাগল উলরিক সুযোগ বুঝে পাগলাগারদ থেকে পালিয়ে চলে আসে আর সোজা চলে আসে তার ছেলে মিকেলের সঙ্গে মিট করার জন্য। মিকেলও তার বাবাকে দেখার সঙ্গে সঙ্গে চিনে ফেলে। এই জন্য তারা দুজন সোজা সেই গুহার দিকে যাওয়া শুরু করে, মানে টাইম ট্রাভেল করে আবারও তাদের টাইমলাইনে ব্যাক করার জন্য। তবে যতক্ষণে তারা সেই গুহাটার মধ্যে ঢুকতো তার আগেই ইগন আর তার লোকজন এসে তাদেরকে অ্যারেস্ট করে আবারও নিয়ে যায়।
আর মিকেলকে সোজা নিয়ে যাওয়া হয় এনাসের ঘরের মধ্যে। আর আমরা দেখতে পারি এনাস তার খাওয়ার মধ্যে কিছু ওষুধ মিলানোর ট্রাই করছিল, মানে ব্যাপারটা একটু সাসপিসিয়াস। এদিকে 2020 সালে ক্যাটরিনা মিকেল সম্পর্কে তার ছেলে মেয়ের সঙ্গে কথা বলার ট্রাই করে, তবে বার্থা এবং ম্যাগনেস তার কোনো কথা না শুনেই সেখান থেকে প্রচণ্ড রাগ করে বেরিয়ে চলে যায়। এই জন্য বেচারি ক্যাটরিনের কাছে আর কোনো অপশনও ছিল না, সে চলে আসে হ্যানার সঙ্গে মিট করে এই ব্যাপারগুলো নিয়ে ডিসকাশন করার জন্য। তবে তখনই এখানে ক্লাউসন এসে অ্যাডাল জোনাস সম্পর্কে তাদের কাছে জিজ্ঞাসাবাদ শুরু করে, তবে তারা দুজনেই বলে যে এই লোকটাকে তারা চেনে না। তবে ক্লাউসন ওই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারে যে কিছু একটা তো তারা লুকানোর ট্রাই অবশ্যই করছে। আর এই ফাঁকে অ্যাডাল জোনাস সোজা চলে আসে মার্থার ঘরের মধ্যে, আর তার জন্য সে একটা নেকলেস রেখে দিয়ে চলে যায়। এই নেকলেসটাকে একটু মনে রাখবেন, এইটাও খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে। এরপরে অ্যাডাল জোনাস সোজা গিয়ে শার্লেটের সঙ্গে মিট করে, আর যখন শার্লেট তার কাছ থেকে তার দাদা টাইনাউস সম্পর্কে জানতে পারে তখন সে তার দাদা সম্পর্কে তাকে বলা শুরু করে। আসলে শার্লেটকে তার দাদা পেলে পুষে বড় তো করেছে, তবে টাইনাউস তার আসল দাদা ছিল না। সে না তার আসল দাদাকে চিনত, না তার আসল বাবা মা কে সেই সম্পর্কে সে জানতো। এদিকে বার্থার তার বন্ধুরা ফাইনালি আরও একবার সেই গুহার মধ্যে চলে আসে, আর এইবার বার্টোসকে আচ্ছা রকম ধোলাই করে সেই টাইম মেশিন সম্পর্কে জিজ্ঞেস করা শুরু করে। আর এইবার বার্টোস ভয় পেয়ে তাদেরকে এই টাইম মেশিন সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো বলে দেয়। আর এরপর তারা এই টাইম মেশিনের ইউজ করে ফাইনালি 1987 সালে ব্যাক করে। আর এখানে বৃদ্ধ উলরিক পুলিশের গাড়ির মধ্য থেকেই যখন তাদেরকে দেখতে পারে তখন সেটা ক্লিয়ারলি বুঝতে পারে যে তারা আসলে কিভাবে এসেছে। আর সেখান থেকে যখন মার্থা আবারও তার বাসায় ব্যাক করে তখন সে তার রুমের মধ্যে জোনাসের সেই নেকলেসটা পেয়ে যায়, যেটা একটু আগেই জোনাস তার রুমের মধ্যে রেখে দিয়ে চলে গিয়েছিল। আর এদিকে যখন শার্লেট তার দাদা টাইনাউসের শপের মধ্যে বসেছিল তখন তার সঙ্গে মিট করতে নোয়া চলে আসে। আর নোয়া তাকে একটা পিকচার দেখিয়ে বলে যে সেই হচ্ছে তার আসল বাবা। আর যখন শার্লেট তার মা সম্পর্কে তাকে জিজ্ঞেস করে তখন নোয়া তার কোনো অ্যান্সার না দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। এদিকে 1921 সালে অ্যাডাম এবং জোনাসের মধ্যে একটা হেড টু হেড কনভারসেশন হচ্ছিল। আসলে জোনাস এই ব্যাপারটা মানতে একেবারেই প্রস্তুত ছিল না যে সে একটা সময় এতটাই চেঞ্জ হয়ে যাবে যে তার চিন্তাভাবনা অ্যাডামের মতো হয়ে যাবে আর সে মানুষকে ডিস্ট্রয় করার চিন্তা করবে। তবে অ্যাডাম তাকে এটা বুঝিয়ে বলে যে সে আসলে মানুষকে ডিস্ট্রয় করতে চায় না। সে এবং তার গ্রুপ সিগমন্ডুস আসলে টাইম এবং গডের বিরুদ্ধে। তারা চায় এই টাইম ট্রাভেলের যেই যুদ্ধটা চলছে সেটাকে উইন করে গডলেস এবং টাইমলেস একটা দুনিয়া বানাতে। আর যদি সেটা করতে চায় তাহলে অবশ্যই এটার ফাইনাল সার্কেলটা অ্যাক্টিভেট হতে হবে, মানে সেই কিয়ামতটা সংগঠিত হতে হবে। এরপরে অ্যাডাম জোনাসকে তার নিজের বানানো টাইম মেশিনটাকে দেখায়, যেটা কিনা ডার্ক ম্যাটার মানে সেই গড পার্টিকেল দিয়ে বানানো হয়েছে। আর এখানে সে বলে যে এইটার মাধ্যমে তুমি টাইমের যেই কোনো জায়গায় যেতে পারবে, মানে এটা দিয়ে টাইম ট্রাভেল করলে কোনো টাইম লিমিট থাকবে না। যেমন 33 ইয়ারের যে টাইম লিমিটটা আছে সেইটাও এখানে কাজ করবে না। এখানে তোমার যেথায় ইচ্ছা তুমি সেথায় যেতে পারবে, এবার সেটা যেই কোনো সময়। এখন এইটা দেখার পরে জোনাস সিদ্ধান্ত নেয় সে এই টাইম মেশিনের ইউজ করে তার বাবার মৃত্যুর ঠিক একদিন আগে সেখানে চলে যাবে। আর এমনটা করলে সে তার বাবার মৃত্যুটাকেও আটকে ফেলতে পারবে। এখন আমরা যেমনটা জানি যে এমনটা করলে সে তার বাবার মৃত্যু এবং মাইকেলকে 1986 সালে যাওয়া থেকে তো আটকে ফেলতে পারবে, তবে এমনটা করলে তার নিজেরই অস্তিত্ব থাকবে না। আর এরপরে অ্যাডাম তার মেশিনের মাধ্যমে এই গড পার্টিকেলটাকে চালু করে, আর যখন এটা স্টেবল হয়ে যায় তখন জোনাস সোজা হাঁটতে হাঁটতে এটার মধ্যে চলে যায়। 20 জুন 2019 আমরা দেখতে পারি এখন জোনাস তার বাবাকে সেভ করার জন্য সেই টাইম ট্রাভেল মেশিনের মাধ্যমে 20 জুন 2019 সালে চলে এসেছে। তবে সে তার বাবাকে সেভ করতে যাওয়ার আগে লেকের পাড়ে চলে আসে, আর এখানে সে বার্থার সঙ্গে মিট করে, যে কিনা এখন 2019 সালের জোনাসের সঙ্গে বসে লেকের ভিউটা এনজয় করছিল। আর তখনই তারা লেকের পাড়ে একটা পেন্ডেন্ট পেয়ে যায়, আর এটা ছিল সেই পেন্ডেন্টটা যেটা কিনা অ্যাডাল জোনাস বার্থার রুমের মধ্যে দিয়ে এসেছিল। আর তখনই 19 সালের জোনাসের মনে হয় যে সে তার গ্র্যান্ডমাদারের সাহায্য করার প্রমিস করেছে, এই জন্য সে সেখান থেকে উঠেই সোজা তার বাসায় ব্যাক করে। আর যখনই 2019 সালের জোনাস সেখান থেকে চলে যায় তখন টাইম ট্রাভেল করা জোনাস এসে বার্থার পাশে বসে, আর সে প্রচণ্ড ইমোশনাল হয়ে বার্থাকে সোজা কিসই করে ফেলে। আর যেহেতু সেই দিনই উলরিক আর ক্যাটরিনার বিবাহবার্ষিকী ছিল এই জন্য তারা মহল্লার সবাইকে তাদের বিবাহবার্ষিকীতে দাওয়াত দেয়। আমরা দেখতে পারি সেই দিন মাইকেল অদ্ভুত রকম কিছু ফিল করছিল, এই জন্য সে আর সেখানে যেতে চাইছিল না, এই জন্য সে হেনাকেই সেখানে একা পাঠিয়ে দেয়। আর এদিকে আমরা দেখতে পারি শার্লেট আর পিটারের মধ্যেও যেহেতু মনোমালিন্য চলছিল, মানে তাদের সম্পর্ক ঠিকঠাক যাচ্ছিল না, এই জন্য পিটারকে ছাড়াই শার্লেট সেই পার্টিতে চলে যায়। আর এই ফাঁকে আমরা দেখতে পারি বড় মাইকেল এবং ছোট মিকেলের মধ্যে একটা ছোটোখাটো আই কন্ট্যাক্ট হয়ে যায়, যেটা খুবই অকওয়ার্ড একটা আই কন্ট্যাক্ট ছিল। আর এতে করে তারা দুজনে এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে কোনো একটা সমস্যা তো হতে যাচ্ছে। উলরিক আর ক্যাটরিনার বিবাহবার্ষিকী অনুষ্ঠানের মধ্যে দুইটা নতুন রিলেশনশিপের জন্ম হয়, এক হচ্ছে গিয়ে বার্থা এবং 2019 সালের জোনাসের, এবং দ্বিতীয় হচ্ছে গিয়ে জোনাসের মা হেনা এবং বার্থার বাবা উলরিকের মধ্যে। আর তখনই মার্থা লেকের পাড়ে পাওয়া সেই পেন্ডেন্টার একটা নেকলেস বানিয়ে জোনাসকে গিফট করে, আর এইটাই ছিল সেই নেকলেসটা যেটা আমরা একটু আগে দেখতে পেয়েছিলাম।
ওকে, তো এখন হতে যাচ্ছে এই সিজনের সবচেয়ে বড় একটা ব্লাস্ট। মানে এইটা শোনার পরে আপনার মাথা পুরোপুরি হ্যাং হয়ে যাবে। এই জন্য মাথাটা আগেই ক্লিয়ার করে ফেলুন এবং মনোযোগ দিয়ে শোনার ট্রাই করুন। আসলে আমরা দেখতে পারি টাইম ট্রাভেল করে যেই জোনাস এখানে এসেছে, সে সোজা এসে তার বাবা মিকেলের সঙ্গে মিট করে, মানে মাইকেলের সঙ্গে। আর সে তাকে জড়িয়ে ধরে তার সেই সুইসাইড নোটটা দেখিয়ে বলে যে বাবা, এটা আমি খুব ভালো করে জানি যে তুমিই হচ্ছ গিয়ে মিকেল, সো প্লিজ সুইসাইড করার ট্রাই একেবারেই করবে না। এখন এইটা শোনার পরে মাইকেলও পুরোপুরি কনফিউজ হয়ে যায়। আর সে বলে যে ভাই, আমি কবে সুইসাইড করার ট্রাই করলাম? আমি সুইসাইড কেনই বা করতে যাব? আর যখন ছোট ছিলাম তখন আমি গায়েব হইনি, আমি তোর বলাতে তোর হাত ধরেই সেই গুহার মধ্যে গিয়েছিলাম। আর এগুলো শোনার পরে জোনাসও পুরোপুরি কনফিউজ হয়ে যায়। সে চিন্তা করছিল আমি আবার কবে তার হাত ধরে তাকে গুহার মধ্যে নিয়ে গেলাম? আমি তো তখন জঙ্গলের মধ্যে বেহুশ হয়ে পড়েছিলাম, একটা বেহুশ মানুষ হাঁটতে কি করে পারবে? আর এখানেই আমরা দেখতে পারি সমস্ত ব্যাপারগুলো কানেক্ট হয়ে যায়। আসলে আমরা জানতে পারি যেই জোনাস টাইম ট্রাভেল করে এখানে এসেছে, সে আসলে সমস্ত ব্যাপারটাকে ডিস্ট্রয় করতে না, বরং সমস্ত ব্যাপারটাকে শুরু করার জন্য এখানে এসেছে। কারণ তার আসার আগ পর্যন্ত মাইকেলের মাথার মধ্যে সুইসাইডাল কোনো থটই ছিল না। কিন্তু এখন যখন সে তার ছেলের সঙ্গে মিট করেছে, যে কিনা পাস্ট ফিউচার সমস্ত জায়গায় ভ্রমণ করেছে, তখন সেই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছে যে যদি তার ছেলেকে সে জীবিত রাখতে চায়, তাহলে তার কাছে একটাই অপশন আছে, সেটা হচ্ছে তাকে মরতে হবে। মানে সহজ করে বললে, জোনাস তার বাবাকে সেভ করতে এসে তার বাবার মাথার মধ্যেই সুইসাইডাল থটটা ঢুকিয়ে দিয়েছে। আর যে মিকেলের হাত ধরে তাকে গুহার মধ্যে নিয়ে গিয়েছিল, সেটা আসলে 2019 সালের জোনাস ছিল না, সেটা ছিল ফিউচার থেকে আসা বা পাস্ট থেকে আসা সেই জোনাস, যে কিনা টাইম ট্রাভেল করে এখানে এসেছিল। আর এই জন্যই 2019 সালের জোনাস এই ব্যাপারটা বুঝতেই পারেনি যে হঠাৎই তার চোখের সামনে থেকে মিকেল কোথায় গায়েব হয়ে গেল। তবে তখন আমরা দেখতে পারি এখানে ক্লাউডিয়া চলে আসে, আর সে জোনাসকে এটা বুঝিয়ে বলার ট্রাই করে যে অ্যাডাম আসলে তোমাকে এখানে তোমার বাবাকে সেভ করতে পাঠায়নি, বরং সে তোমার বাবার মাথার মধ্যে সুইসাইডাল থটটা ঢুকিয়ে দেওয়ার জন্য এখানে পাঠিয়েছে। মানে এখান থেকে সাইকেলটা শেষ হবে না, এখান থেকে সাইকেলটা শুরু হবে। আর এরপর ক্লাউডিয়া তাকে এইটাও বুঝিয়ে বলার ট্রাই করে যে তোমার বাবাকে সেভ করলে আর মিকেলকে 1986 সালে যাওয়া থেকে আটকালে আর তোমার নিজের অস্তিত্ব মিটিয়ে ফেললেও কিছু হবে না, মানে এই জিনিসটা শেষ হয়ে যাবে না। আমি উইদাউট জোনাসের দুনিয়াটাকেও দেখতে পেয়েছি। এখন উইদাউট জোনাসের দুনিয়ার মানেটা কি, এই ব্যাপারটা তো আমরা এখন পর্যন্ত জানি না, হয়তো সিজন 3তে এই ব্যাপারটা আমাদেরকে ক্লিয়ার করা হবে। যাই হোক, এখন আমরা দেখতে পারি জোনাসের জয় এবং অ্যাডামের হারের জন্য মাইকেলকে তার নিজের জীবনটা স্যাক্রিফাইস করতেই হবে। আর এদিকে 1921 সালে আমরা দেখতে পারি বৃদ্ধ অ্যাডামের কাছে বা বৃদ্ধ জোনাসের কাছে মার্থার দেয়া সেই নেকলেসটা এখনও ছিল। এরপরে সিগমন্ডোস গ্রুপের 2টা লোক এসে অ্যাডামকে জিজ্ঞেস করে যে জোনাসের জার্নিটা আসলে কেমন ছিল। আর তখন আমরা জানতে পারি যে আসলে এই দুই বৃদ্ধ আর অন্য কেউ ছিল না, এই দুইজন ছিল বৃদ্ধ ম্যাগনেস এবং ফ্রান্সিসকা। এদিকে 26 জুন 1954 সালে ইগন এবং তার টিম বৃদ্ধ ক্লাউডিয়ার ডেড বডি খুঁজে পায়। আর যখন তার উপরে পরীক্ষা নিরীক্ষা করা হয়, তখন তারা তার বডির মধ্যে অনেক বেশি রেডিয়েশন খুঁজে পায়, যার মানে তারাই ব্যাপারটা গেস করে যে ছোট হেলগের এখানে ফেরত আসা আর একই সময় ক্লাউডিয়ার ডেড বডি খুঁজে পাওয়া, দুইটা হয়তোবা একে অন্যের সাথে কানেক্টেড। এরপর যখন ইগন তার একটা পিকচার ক্লিক করে সেটা নিয়ে ছোট হেলগেকে নিয়ে দেখায়, তখন ছোট হেলগে তাকে চিনতে অস্বীকৃতি জানায়। সে বলে যে এই মহিলাকে আমি কোনোদিন দেখিনি, তবে তার ব্যাপারে অনেক কিছুই আমি শুনেছি, আর সে তাকে হোয়াইট ডেভিল নামে ডাকছিল। কিন্তু হেলগে ইগনকে এই জিনিসটা বলে না যে আসলে এই হোয়াইট ডেভিল সম্পর্কে সে এত তথ্য কী করে জানলো। এদিকে হেনা অ্যাডাল জোনাসের টাইম মেশিন নিয়ে সেই গর্তের মধ্যে চলে আসে, আর সেটা দিয়ে টাইম ট্রাভেল করে সেও চলে আসে 1954 সালে। আর এখানে এসে পুলিশ স্টেশনে গিয়ে সে উল্লিকের সঙ্গে মিট করে। এখানে সে নিজেকে উল্লিকের ওয়াইফ বলে পরিচয় দেয় আর নিজের নাম ক্যাথরিন বলে। উল্লিকের সঙ্গে দেখা করে হেনা তাকে একটা অফার দেয়। সে তাকে বলে যে যদি তুমি ক্যাথরিনাকে সারা জীবনের জন্য ছেড়ে দিয়ে আমার সাথে থাকার সিদ্ধান্ত নাও, মানে সারা জীবনের জন্য আমার কাছে চলে আসো, তাহলে তোমাকে এখান থেকে আমি ছাড়িয়ে নিয়ে যেতে পারি। তবে উল্রিক কোনোভাবে এটাতে রাজি হচ্ছিল না। সে হেনাকে নানান ওয়েতে বোঝানোর ট্রাই করছিল, মানে এই সমস্ত ব্যাপারগুলো সম্পর্কে তাকে কনভিন্স করার ট্রাই করছিল। তবে হেনা তার কোনো কথার একেবারে কেয়ার না করে এখানে তাকে রেখে দিয়েই সেখান থেকে বেরিয়ে চলে যায়। এদিকে 1987 সালে জোয়ান ক্লাউডিয়া রিসার্চ করে এই জিনিসটা বের করে ফেলে যে আসলে তার এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মধ্যেই যে ডার্ক ম্যাটারটা আছে সেইটার ব্লাস্টের জন্যই এই লুপ হোলটার ক্রিয়েট হয়েছিল, আর এইটার মাধ্যমে সবাই টাইম ট্রাভেল করছে, মানে সমস্ত কিছুর ঘাঁটি হচ্ছে গিয়ে তার এই অফিসটা। যাই হোক, এরপরে সে তার বৃদ্ধ বাবা ইগনের সঙ্গে গিয়ে মিট করে আর তাকে তার সঙ্গে শিফট হয়ে যাওয়ার জন্য বলে। তবে ইগন কোনোভাবেই তার ঘর ছেড়ে অন্য কোথাও যেতে চাইছিল না।
তবে তখন আবার ক্লাউডিয়ার হাবভাব দেখে ইগন এই জিনিসটা গেস করে ফেলে যে হয়তোবা টাইম ট্রাভেল এবং সেই গুহাটা সম্পর্কে ক্লাউডিয়া কিছু একটা জানে। এই জন্য সে ক্লাউডিয়াকে এগুলো নিয়ে কোয়েশ্চেনিং করা শুরু করে আর পুলিশকে কল দিয়ে সেই গুহাটাকে পার্মানেন্টলি বন্ধ করার ট্রাইও করে। তবে ক্লাউডিয়া কোনোভাবেই চাইছিল না যে ইগন এই কাজটা করুক, এই জন্য তাদের দুজনের মধ্যে মোবাইল নিয়ে কারাকারি শুরু হয়ে যায়। তবে এমনটা করতে গিয়ে হঠাৎ করেই ইগন পা পিছলে নিচে পড়ে যায় আর টেবিলের সাথে লেগে তার মাথা ফেটে রক্ত বের হওয়া শুরু হয়ে যায়। মানে আমরা বুঝতে পারি যে আসলে ইগনের মৃত্যুর পেছনে আর অন্য কেউ দায়ী ছিল না। ইগনের মৃত্যুর পেছনে দায়ী ছিল তার মেয়ে ক্লাউডিয়া, যেও কিনা তাকে বাঁচানোর জন্যই এখানে এসেছিল। তবে ইগনের মৃত্যুর আগে সে ক্লাউডিয়াকে শুধু একটা কথাই বলে, সেটা হচ্ছে ইউ আর দ্য হোয়াইট ডেভিল। তবে এগুলো শোনার পরে ক্লাউডিয়া সেখান থেকে দ্রুত ইগনকে এই অবস্থায় রেখে দিয়েই সোজা তার নিজের বাসায় চলে আসে। এরপরে যখন ক্লাউডিয়া তার বাসায় গিয়ে কান্নাকাটি করছিল, কারণ সে বুঝতে পারছিল না যে আসলে এগুলো কিভাবে সে থামাবে, তখন এখানে 2020 সালের জোনাস চলে আসে। আর জোনাস এসে ক্লাউডিয়াকে বলে যে চলো এই সমস্ত ব্যাপারগুলোকে আমাদেরকে আটকাতে হবে, এইবার সেটা যেই কোনো মূল্যে। এদিকে 2020 সালে মার্থা যখন সেই নেকলেসটা পেয়ে যায়, তখন সেই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এখন জোনাস আবারও ব্যাক করেছে। এই জন্য সে জোনাসের সঙ্গে মিট করতে তার বাসায় চলে আসে, যেখানে তার দেখা হয়ে যায় অ্যাডাল জোনাসের সঙ্গে। আর অ্যাডাল জোনাস তাকে সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার করে বলে, মানে তার সমস্ত ডিটেলগুলো সে শেয়ার করে। আর এগুলো শোনার পরে তারা দুজন খুবই ইমোশনাল হয়ে যায় আর তারা দুজন একটা ইন্টিমেট মুহূর্ত শেয়ার করা শুরু করে। তবে তখনই এখানে মার্থার মা ক্রিস্টিন চলে আসে, যে কিনা এসেই তাকে টানা হেঁচড়া করে সেখান থেকে নিয়ে যায়, কারণ সে চাইছিল না এই সমস্ত ব্যাপারগুলো হোক, কারণ সে তো জানে যে আসলে জোনাস হচ্ছে গিয়ে আসলে মার্থার ভাইয়ের ছেলে। এদিকে ক্লাউসন আলেকজান্ডারের উপরে একটা কেস করে দেয় নকল আইডেন্টিটি ইউজ করার জন্য। আসলে ক্লাউসন এই জিনিসটা বিশ্বাস করছিল যে আলেকজান্ডার হচ্ছে গিয়ে বিশাল বড় একটা মিথ্যুক, কারণ আসল যেই আলেকজান্ডার কোলার ছিল সে ছিল ক্লাউসনের হারিয়ে যাওয়া আপন ভাই। আর তখন এদিকে আমরা দেখতে পারি শার্লেটের ফ্যামিলির সমস্ত মেম্বাররা এই ব্যাপারটা জেনে গিয়েছে যে আসলে টাইম ট্রাভেল বলতে কিছু একটা আছে আর 27 তারিখে কিছু একটা হতে যাচ্ছে, যেখানে হয়তো তাদের মৃত্যু হয়ে যেতে পারে। এই জন্য তারা সবাই এগুলোর প্রিপারেশন নেওয়া শুরু করে। 27 জুন 2020 মানে ফাইনালি সেই দিনটা চলে আসে যেই দিন ছোটোখাটো সেই কেয়ামতটা হতে যাচ্ছিল। আমরা দেখতে পারি অ্যাডাল জোনাস মার্থাকে জোর করে এনে একটা বাংকারের মধ্যে বন্দি করে দেয় আর তাকে এটা বলে যায় যে যদি তুমি বাঁচতে চাও তাহলে বাংকার থেকে একবারেও বের হওয়ার ট্রাই করবে না। আর এদিকে বার্টোস ক্লাউডিয়ার দেয়া সেই পিকচারটা তার মা রেগিনাকে দিয়ে ক্লাউডিয়ার পক্ষ থেকে তার কাছে মাপ চায়। আর তখন অন্যদিকে ক্লাউসন ওয়ারেন বের করে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটাকে সার্চ করার জন্য বেরিয়ে পড়ে। আর এদিকে ক্যাথরিন তার বাচ্চাদের আনার টাইম মেশিন নিয়ে সোজা চলে আসে হেনার ঘরে জোনাসের সঙ্গে মিট করার জন্য। আসলে এটা হচ্ছে গিয়ে সেই টাইম মেশিনটা যেটা কিনা তার ছেলে মেয়ে বার্টোসের থেকে ছিনতাই করে নিয়ে এসেছিল। এরপরে ক্রিস্টিন আর জোনাসের মধ্যে মিকেলের ভবিষ্যৎ নিয়ে নানান রকমের কথাবার্তা শুরু হয়ে যায় আর আমরা দেখতে পারি তারা একে অন্যকে কনভিন্স করার ট্রাই করছিল। আসলে জোনাস তাকে এইটা বলে কনভিন্স করার ট্রাই করছিল যে মিকেলকে এখানে ফেরত আনা যতটা সহজ মনে হচ্ছে ব্যাপারটা এতটা ইজিও না, কারণ আমি অলরেডি সমস্ত ওয়ে ট্রাই করে ফেলেছি, তবে প্রত্যেকবার রেজাল্টটা ঠিক একই হয় যেমনটা প্রফেসিতে লেখা আছে। এদিকে শার্লেট টরম্যান থেকে জানতে পারে যে ক্লাউসন ওয়ারেন বের করে সেই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মধ্যে তল্লাশি করতে গিয়েছে। আর এইটা শোনার পরেই শার্লেটের মাথায় একটা ক্লিক করে, সে বুঝতে পারে যে হয়তোবা এইটাই হচ্ছে গিয়ে সেই মোমেন্ট যখন সেই কেয়ামতটা শুরু হবে, কারণ হয়তোবা না চাইতেও ক্লাউসন নিজের অজান্তেই সেই ডার্ক ম্যাটারটাকে অ্যাক্টিভেট করে দিবে, যেই জন্য একটা বিশাল বড় ব্লাস্ট হয়ে যাবে। এদিকে টপলার ফ্যামিলি মানে শার্লেটের ফ্যামিলি অলরেডি এই কেয়ামত সম্পর্কে জেনে গেছে, তাদেরকে নোয়া এই কেয়ামত সম্পর্কে বলে দিয়েছে। তবে তাদেরকে বাঁচার একটা রাস্তাও সে বলে দিয়েছে। সে বলেছে যে এই কেয়ামত থেকে শুধুমাত্র তারাই বাঁচতে পারবে যারা বাংকারের মধ্যে গিয়ে লুকাবে। এদিকে জোনাস আর ক্লাউডিয়া 1987 সালে এসে দুজন একসাথে মিলে কাজ করার সিদ্ধান্ত নেয়। একদিকে যেমন অ্যাডাম আর সিগমান্ডস গ্রুপ এই পুরো দুনিয়াটাকে ডিস্ট্রয় করে নতুন একটা দুনিয়া বানানোর পরিকল্পনা করছে, তখন অন্যদিকে জোনাস আর ক্লাউডিয়া এই দুনিয়াটাকেই শুধরানোর সিদ্ধান্ত নিয়েছে। এই জন্য জোনাস আর ক্লাউডিয়া সেই গুহার ইউজ করে সোজা 2020 সালে চলে আসে। আর এখানে এসেই ক্লাউডিয়া তার মেয়ে রেগিনাকে নিয়ে সোজা চলে আসে বাংকারের মধ্যে। আর আমরা দেখতে পারি জোনাস তার মা হেনা এবং তার গার্লফ্রেন্ড বার্থাকে খুঁজতে বেরিয়ে পড়ে। তখন এদিকে 1921 সালে নোয়া ক্লাউডিয়ার ডায়েরি থেকে পাওয়া সেই মিসিং পিসটাগুলো নিয়ে অ্যাডামের কাছে চলে আসে। আর অ্যাডামকে এগুলো দেখিয়ে সে বলে যে তোমার আসল উদ্দেশ্য আমি অলরেডি জেনে ফেলেছি। আসলে তুমি গড বা টাইমের বিরুদ্ধে যুদ্ধ করছে না, তুমি যুদ্ধ করছো মানুষের বিরুদ্ধে, মানে তুমি আসলে মানুষেরই বিপক্ষে। আর এতটুকু বলেই নোয়া অ্যাডামকে মারার একটা বৃথা চেষ্টা করে, তবে সে তাকে মারতে পারছিল না। আর তখন অ্যাডাম এলিজাবেথের একটা পিকচার বের করে মানে ছোট সেই মেয়েটার আমাদেরকে একটা বিশাল বড় ধামাকা নিউজ দেয়। হ্যাঁ, এই নিউজটা আপনার মাথা পুরোপুরি হ্যাং করে দিবে, সো এই জন্য মাথা আগেই ক্লিয়ার করে ফেলুন আর খুবই মন দিয়ে এই জিনিসটা শোনার ট্রাই করুন। আসলে এতক্ষণ পর্যন্ত আমরা যতটা জেনেছি যে এইচজি টাইনহাউড আসলে শার্লেটের আসল দাদা ছিল না, আর নোয়া ছিল শার্লেটের আসল বাবা। তবে তার মা কে ছিল
এই জিনিসটাই সে আমাদের সামনে এক্সপোজ করে। আসলে আমরা জানতে পারি তার মা ছিল তার নিজেরই মেয়ে এলিজাবেথ। অ্যান্ড ইয়েস, আপনি ঠিকই শুনেছেন, এলিজাবেথই হচ্ছে গিয়ে শার্লেটের মেয়ে, আবার শার্লেটই হচ্ছে গিয়ে এলিজাবেথের মেয়ে। মানে আমি বুঝতেই পারছি না গল্প আসলে কোন দিকে যাচ্ছে আর এইটার শেষই বা কীভাবে হতে পারে। তবে আমি এতটুকু তো ক্লিয়ার করে বলতে পারি যে এখন আপনাদের মনে হচ্ছে যে এটা একটা গাঁজাখড়ি ব্যাপার, তবে আসলে ব্যাপারটা একটু সামনে গেলে আমাদের কাছে আরও একটু পরিষ্কার হয়ে যাবে। আর এরপরে অ্যাডাম নোয়াকে বলে যে এমন অদ্ভুত আর ভয়ঙ্কর লুপ থেকে বের হওয়ার শুধুমাত্র একটাই উপায় আছে, সেটা হচ্ছে দুনিয়ার রিসেট বাটনে প্রেস করে দাও। আর এতটুকু বলার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পারি অ্যাগনেস মানে নোয়ার আপন বোন এসে পেছন থেকে নোয়াকেই শ্যুট করে মেরে ফেলে। আর যখন নোয়া এখানে মারা যায় তখন ছোট নোয়া সেখান থেকে দৌড়ে পালিয়ে সোজা 2020 সালে চলে আসে। আমরা দেখতে পারি ছোট নোয়া সোজা চলে আসে অ্যাডাল্ট জোনাসের সঙ্গে মিট করার জন্য। আর এখানে এসে সে তাকে বার্থার একটা লেটার দেয়, যেটা পড়ার পরে অ্যাডাল্ট জোনাস পুরোপুরি শক্ট হয়ে যায়। সে বলছিল এটা ইম্পসিবল, কারণ বার্থার জীবিত হতে হলে এই লুপের ক্লোজ হতেই হবে। আর এই জন্য আমরা দেখতে পারি জোনাস তাড়াহুড়ো করে তার টাইম মেশিনটা নিয়ে সেখান থেকে দ্রুত বেরিয়ে চলে যায়। এদিকে পিটার তার মেয়ে এলিজাবেথকে নিয়ে বাংকারের মধ্যে লুকানোর জন্য চলে আসে। তবে যখনই সে বাংকারের দরজাটা ওপেন করে তখন ভেতরে বন্দি থাকা বার্থা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তবে এরপরে যখন পিটার রেগিনা আর ক্লাউডিয়াকে দেখতে পারে তখন সে পুরোপুরি শকড হয়ে যায়। আর ক্লাউডিয়াকে দেখার পরে পিটার এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এইটাই হচ্ছে গিয়ে সেই হোয়াইট টেবিল। এদিকে 2020 সালের জোনাস তার মা হেনাকে খুঁজে বের করতে তাদের ঘরে চলে আসে। তবে এখানে তার দেখা হয়ে যায় বার্থার সঙ্গে। আর তারা দুজন একে অন্যকে দেখার পরে খুবই ইমোশনাল হয়ে যায় আর একে অন্যকে কিস করার ট্রাই করে। তবে তখনই পেছন থেকে অ্যাডাম এসে সোজা বার্থাকেই শ্যুট করে মেরে ফেলে। আর এরপর সে জোনাসকে বলে যে এইটাই হচ্ছে গিয়ে সেই মোমেন্ট যেটা তোকে জোনাস থেকে অ্যাডাম হতে সাহায্য করবে। এদিকে ক্লাউসন নিজের অজান্তেই সেই গড পার্টিকেলটাকে অ্যাক্টিভেট করে দেয়, যেটা কিনা আস্তে আস্তে স্টেবল হওয়া শুরু করে। আর আমরা দেখতে পারি অন্যদিকে ক্যাথরিনা যখন সেই গুহার মধ্যে গিয়ে খোঁজাখুঁজি করার ট্রাই করছিল তখন অদ্ভুত রকমের কিছু আলো তাকে সেই দরজাটার দিকে নিয়ে যাচ্ছিল, মানে সেই দরজাটার দিকে ইঙ্গিত করছিল। আর এই দরজাটা যখন ক্যাথরিনা দেখতে পারে তখন সে নিজেই সেই দরজাটাকে ওপেন করে দেয়। এদিকে যখন প্লান্টের মধ্যে গড পার্টিকেলটা আস্তে আস্তে করে স্টেবল হচ্ছিল তখন 2054 সালের এলিজাবেথ সেই প্লান্টের মধ্যে গিয়ে সেখানের গড পার্টিকেলটাকেও স্টেবল করা শুরু করে। এই জন্য প্লান্টের মধ্যে বিশাল বড় একটা পোর্টাল ওপেন হয়ে যায়। আর এই জন্য 2054 সালের এলিজাবেথ আর 2020 সালের শার্লেট একে অন্যকে দেখতে পারে, মানে তারা মা মেয়ে একে অন্যের সামনে দাঁড়িয়েছিল। এখন কে মা আর কে মেয়ে সেই জিনিসটা আপনারাই বের করুন। যদিও আমরা দেখতে পারি এলিজাবেথ শার্লেটকে মা বলে ডাকে আর এরপর তারা আস্তে আস্তে করে একে অন্যের কাছে যাওয়া শুরু করে। এদিকে জোনাস বার্থোস, ম্যাগনেস এবং ফ্রান্সিসকার জীবন সেভ করার জন্য টাইম মেশিনের সাহায্যে টাইম ট্রাভেল করে তাদেরকে কোনো একটা জায়গায় নিয়ে যায়। এখন সেটা আমাদেরকে দেখানো হয় না, তবে আমার মনে হয় তারা 1921 সালে যেতে পারে। আর এদিকে যখন এলিজাবেথ আর শার্লেট একে অন্যকে টাচ করে তখন প্লান্টের মধ্যে যেই গড পার্টিকেলটা আছে, মানে যেই ডার্ক ম্যাটারটা, এইটা আস্তে আস্তে করে বড় হওয়া শুরু করে। আর এইটা থেকে খুবই ভয়ঙ্কর ওয়েতে ইলেকট্রিক ওয়েভ বেরিয়েছিল। এদিকে জোনাস যখন মার্থার লাশের সামনে বসে কান্নাকাটি করছিল আর সে তার কাছে প্রমিস করছিল যে সে সমস্ত ব্যাপারগুলো ঠিক করে ফেলবে, তখন আমরা দেখতে পারি হঠাৎই অন্য দুনিয়া থেকে আরেকটা বার্থা এখানে চলে আসে, যে কিনা এসেই তার মডার্ন টাইম মেশিনের সাহায্যে জোনাসকে নিয়ে এখান থেকে কোথায় যেন গায়েব হয়ে যায়। আর এমনই একটা ভয়ঙ্কর পয়েন্টে ডার্ক এজ সিজন 2 এখানেই শেষ হয়ে যায়।